হ্যালো স্টুডেন্টস, আমরা রয়েছি মুক্ত শিক্ষা কেন্দ্র তেলিপুকুর পূর্ব বর্ধমান শিক্ষা প্রতিষ্ঠানে। আজকে আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইএনভিএস বিডিবি ফার্স্ট ইয়ারে যে ইএনভিএস বা পরিবেশবিদ্যা সেই কম্পালসারি পেপারটা নিয়ে আলোচনা করব। আজকে আমরা বাস্তুতন্ত্রের যে খাদ্য এবং খাদক সম্পর্কগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম দেখা যাক খাদ্য আর খাদক জিনিসটা কি। খাদ্য যেটা খাওয়া হবে সেটা খাদ্য, আর খাদক যে খাবে সে খাদক। তো জিনিসটা এতটা সোজা বটে, কিন্তু একটু একটা দিক থেকে দেখলে কোনো খাদ্য আর খাদক সেটা চেঞ্জ হতে পারে। কীরকম? যেমন এখানে রয়েছে ঘাস, ঘাস আমি মানে এরা উৎপাদক। ঘাসকে সবাই খায় ঘাসকে তৃণভোজী প্রাণী যারা তারা ঘাসকে খায়। যেমন ঘাসকে খায় ফড়িং। তো এখন ঘাস খাদ্য, ফড়িং খাদক। আবার ফড়িং তাকেও কেউ খায়। ফড়িংকে খায় কে? ব্যাঙ। তাহলে ফড়িং ঘাস আর ফড়িংয়ের মধ্যে দেখলে ঘাস খাদ্য, ফড়িং খাদক। আবার ফড়িং আর ব্যাঙের মধ্যে দেখলে ফড়িং যে এটার ক্ষেত্রে খাদক ছিল, ব্যাঙ আর ফড়িংয়ের ক্ষেত্রে ফড়িং হয়ে যাচ্ছে খাদ্য, ব্যাঙ খাদক। আবার ব্যাঙকে খায় কে? সাপ। তাহলে তখন ব্যাঙ খাদক, ব্যাঙ খাদ্য, সাপ খাদক। সাপকে খায় কে? ময়ূর। তাহলে তখন এখন ময়ূর খাদক, সাপ খাদ্য। আবার ময়ূরকে কে খায়? বাঘ। তাহলে তখন বাঘ খাদক, ময়ূর খাদ্য। তাহলে এই যে ব্যাপারটা এটা পেলাম যে ঘাস তাকে খাচ্ছে কে? ফড়িং, ফড়িংকে খাচ্ছে ব্যাঙ, ব্যাঙকে খাচ্ছে সাপ, সাপকে খাচ্ছে ময়ূর, ময়ূরকে খাচ্ছে বাঘ। তাহলে এইটা যেটা একটা চেন তৈরি হয়েছে, এইটাকে বলা হবে খাদ্য শৃঙ্খল। অর্থাৎ খাদ্য আর খাদক এদেরকে যদি পরপর সাজানো হয় তাহলে যে শৃঙ্খলটা পাওয়া যায় তাকে আমরা বলবো খাদ্য শৃঙ্খল। এখন এই একটা জিনিসের মধ্যে আমরা কিন্তু অনেক ধরনের জিনিস পেতে পারি। কীরকম? ঘাসকে শুধুমাত্র যে ফড়িং খায় তা নয়, ঘাসকে মানে আর কে খেতে পারে? হরিণ। হরিণ ঘাস খায়। আবার হরিণকে কে খায়? বাঘ। তাহলে এই যার মধ্যে আমরা দুখানা খাদ্য শৃঙ্খলা পেলাম। একটা ঘাস, সেখান থেকে ফড়িং, ফড়িং থেকে ব্যাঙ, ব্যাঙ থেকে সাপ, সাপ থেকে ময়ূর, ময়ূর থেকে বাঘ। আরেকটা পেলাম কি? ঘাস, সেখান থেকে হরিণ, হরিণ থেকে বাঘ। আর কি হতে পারে? এই জায়গাতে সাপকে কে খায়? আর খায় বাজ পাখি। তাহলে ঘাস, সেখান থেকে ফড়িং, ফড়িংকে খায় ব্যাঙ, ব্যাঙকে খায় সাপ, সাপকে খায় বাজ পাখি। তাহলে এইটার মধ্যে আমরা তিনটে খাদ্য শৃঙ্খল পেলাম। ঠিক আছে, আরও যেগুলো হতে পারে এখান থেকে যদি আরেকটা দেখা হয়, তাহলে ঘাসকে খায় খরগোশ, খরগোশকে কে খায়? শেয়াল। এছাড়া খরগোশকে খায় আরও একটা, সেটা বাজ পাখি। তাহলে এভাবে যদি আমি খাদ্য শৃঙ্খলা এরকম যদি যুক্ত করতে থাকি, যেমন এটার মধ্যে যে খাদ্য শৃঙ্খলা ঘাস, তাকে খায় খরগোশ, খরগোশকে খায় শেয়াল, ঘাসকে খায় খরগোশ, খরগোশকে খায় বাজ পাখি, ঘাসকে খায় ফড়িং, ফড়িংকে খায় ব্যাঙ, ব্যাঙকে খায় সাপ, সেখান থেকে ময়ূর, সেখান থেকে বাঘ, ঘাসকে খায় হরিণ, হরিণ থেকে বাঘ। এই যে ব্যাপারটা এলো অনেক কটা খাদ্য শৃঙ্খলা এখানে যুক্ত হয়েছে। এরকম যে অবস্থা, এইটাকে আমরা বলবো খাদ্য জাল। অর্থাৎ খাদ্য জাল অনেকগুলি খাদ্য শৃঙ্খলের সমষ্টি, সেটাকে আমরা বলবো কি? খাদ্য জাল। আর একটা এটা রয়েছে, সেটা খাদ্য পিরামিড। খাদ্য পিরামিডটা কীরকম না, এই খাদ্য আর খাদক এদেরকে যদি এদের পরিমাণ এবং তাদের শক্তি সেইটা অনুযায়ী যদি সাজানো হয়, তাহলে কি হয় না, সবচেয়ে নিচে থাকবে ঘাস, যেটাকে অ্যাকচুয়ালি বলা উৎপাদক। ঠিক আছে, উৎপাদক গোষ্ঠী এটা সেটা রয়েছে ঘাস। তো আচ্ছা, উৎপাদকটা এখানে আপাতত মুছে রাখলাম, এখন দরকার নেই। ঠিক আছে, এখন ঘাসকে কে খাচ্ছে?
ফড়িং, সবচেয়ে বড় যে চেইনটা পেয়েছিলাম, সবচেয়ে বড় খাদ্য শৃঙ্খলটা, সেই শৃঙ্খলটাকে নিয়ে আমরা দেখব। ঘাসকে খাচ্ছে হচ্ছে ফড়িং। এখন কার সংখ্যা বেশি, ঘাসের সংখ্যা বেশি না ফড়িংয়ের সংখ্যা বেশি? অবশ্যই ঘাসের সংখ্যা বেশি, ফড়িংয়ের থেকে অনেক বেশি পরিমাণে ঘাস রয়েছে। ফড়িংকে কে খাচ্ছে? ব্যাঙ। ব্যাঙকে খাচ্ছে সাপ। সাপকে খাচ্ছে ময়ূর। ময়ূরকে খাচ্ছে বাঘ। তো এই যে ধাপগুলো আর কি যদি সংখ্যা হিসেবে দেখি, তাহলে ঘাসের পরিমাণ সবচেয়ে বেশি, তার থেকে কম হচ্ছে ফড়িং, তার থেকে কম আছে ব্যাঙ, তার থেকে কম আছে সাপ, তার থেকে কম হচ্ছে ময়ূর, তার থেকে কম হচ্ছে বাঘ, মানে সংখ্যা দিক থেকে দেখলে। তো সেক্ষেত্রে এদের পরিমাণ সহ যদি দেখা হয়, তাহলে এদেরকে একটা এরকম একটা ত্রিভুজের মতো দেখতে একটা ক্ষেত্র দিয়ে বোঝানো যায়। এই যে ত্রিভুজটা তৈরি হলো, এটাকেই বলা হচ্ছে খাদ্য পিরামিড। ঠিক আছে, খাদ্য এবং খাদক তাদের মানে তাদের শক্তির পরিমাণ এবং সংখ্যা এটা দিয়ে এটা চলে আসে, মানে এই পিরামিডটা তৈরি হয়। এদের মধ্যে সবচেয়ে নিচে রয়েছে ঘাস। ঘাসকে বলা হবে কি? উৎপাদক। ঘাসকে কে খাচ্ছে? ফড়িং। ফড়িং হবে প্রথম শ্রেণীর খাদক। ফড়িংকে খাচ্ছে ব্যাঙ। ব্যাঙ হবে দ্বিতীয় শ্রেণীর খাদক। ব্যাঙকে খাচ্ছে সাপ। সাপ হবে তৃতীয় শ্রেণীর খাদক। সাপকে খাচ্ছে ময়ূর, সে হবে চতুর্থ শ্রেণীর খাদক। ময়ূরকে খাচ্ছে কে? না বাঘ। বাঘ হবে পঞ্চম বা সর্বোচ্চ শ্রেণীর খাদক। তো এইভাবে এই যে খাদ্য মানে এই খাদ্য পিরামিড যেটা আর কি, খাদ্য পিরামিডের মধ্যে প্রত্যেকটা যে ধাপ রয়েছে তাদেরকে এইভাবে নাম দেওয়া হয় এবং প্রত্যেকটা ধাপকে বলা হয় পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল। খাদ্য পিরামিডের প্রতিটি ধাপকে বলা হয় পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল। তো মানে যত লেভেলে উঠবো আর কি, তত সেগুলো লেভেলটা বাড়তে থাকবে আর কি। যত উপর দিকে উঠবে তত লেভেলটা বাড়বে। উৎপাদক সবচেয়ে নিচের লেভেল, তার উপরের লেভেল সেটা প্রথম শ্রেণী, তার উপরে দ্বিতীয় শ্রেণী, তার উপরে তৃতীয় শ্রেণী, এভাবে পঞ্চম বা সর্বোচ্চ শ্রেণী। সর্বোচ্চ শ্রেণী এই কারণ বাঘকে আর কেউ খায় না, বাঘ ওই জন্য সর্বোচ্চ শ্রেণীর খাদ্য। এবার যদি শক্তি হিসেবে দেখি আর কি, মানে এদের কার কতটা শক্তির পরিমাণ আর কি, সেটা হিসেবে যদি দেখি, তাহলে উৎপাদক যেটা আর কি, ঘাস বা গাছপালা যেটা আর কি, এরা হচ্ছে মানে খাদ্য উৎপাদন করতে পারে এটা আর কি। এরা হচ্ছে সালোক সংশ্লেষ পদ্ধতি দ্বারা এরা খাদ্য তৈরি করে নিজের দেহের মধ্যেই এবং সেটাকে স্টোর করে। বাকি যে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, এরা হচ্ছে কি ওই স্টোরড খাবারটাকে কিন্তু নিজেদের দেহে গ্রহণ করে। এরা খাদ্য নিজের দেহে তৈরি করতে পারে না, সেই স্টোর হওয়া খাবারটা অর্থাৎ উৎপাদকের তৈরি করা খাবার নিজেদের দেহে গ্রহণ করে এবং সেখান থেকে শক্তি নেয়। কিন্তু শক্তি নিলেও পুরোপুরি শক্তিটা তারা পায় না। বিজ্ঞানী লিন্ডেম্যান তার সূত্র অনুযায়ী, সেটাকে বলা হয় 10% সূত্র। সেটা হচ্ছে প্রত্যেকটা টপিক লেভেলে, ঠিক আছে, যখন প্রত্যেকটা টপিক লেভেলে যখন খাদ্য এরকম গ্রহণ হচ্ছে, শক্তি যখন যাচ্ছে, তখন আগের টপিক লেভেলে 10% মাত্র যায়। প্রত্যেকটা টপিক লেভেলে হচ্ছে আগের লেভেলের থেকে 10% যায়, 90% শক্তি পরিবেশে মুক্ত হয়ে যায়। ঠিক আছে, যেমন ঘাস, এর যে পরিমাণ শক্তি রয়েছে, ফড়িং ঘাসকে খায়, ঘাসের যা শক্তি রয়েছে তার 10% ফড়িং পাবে। আবার ফড়িংয়ের যা শক্তি রয়েছে তার 10% পাবে ব্যাঙ। ব্যাঙের শক্তির 10% পাবে হচ্ছে সাপ। সাপের শক্তি 10% পাবে হচ্ছে ময়ূর। ময়ূরের শক্তি 10% পাবে বাঘ। তাই এরকম প্রত্যেকটা টপিক লেভেলে যখন যাবে আর কি, 10% করে শক্তি তার মানে সেটা সঞ্চারিত হবে। 90% শক্তিটা সেটা কিছু শারীরবৃত্তীয় ক্রিয়ার ক্ষেত্রে এবং পরিবেশে মুক্ত হয়ে যায়। এখান থেকে আরেকটা যেটা বোঝা যায় সেটা হচ্ছে এই যে মানে ঘাসকে খাচ্ছে ফড়িং, তার মানে ঘাসের 10%, ঘাসের যা শক্তি তার 10% পাচ্ছে ফড়িং। ফড়িং অর্থাৎ কারা? না পতঙ্গ শ্রেণীর যে প্রাণীরা আর কি, তারা। ফড়িংকে খাচ্ছে কে? না ব্যাঙ। তাহলে প্রশ্ন হচ্ছে কার শক্তি বেশি, ফড়িংয়ের শক্তি বেশি না ব্যাঙের শক্তি বেশি? তার উত্তর যদি দেখা হয় তাহলে অবশ্যই ফড়িংয়ের শক্তি বেশি, মানে পতঙ্গদের শক্তি বেশি। যার কারণে আর কি পতঙ্গরা তাদের নিজেদের দৈহিক ক্ষমতা আর কি, তাদের নিজেদের আয়তন অনুসারে যথেষ্ট বেশি হয়। যেমন
একটা পিঁপড়ে তার নিজের দেহের প্রায় 20 গুণ মতো ওজন তুলতে পারে। ঠিক আছে, তার কারণ কি না, পিঁপড়েরা হচ্ছে প্রথম শ্রেণীর খাদ্য, সরাসরি উদ্ভিদ থেকে যে শক্তিটা সেটা পাচ্ছে। একটা যদি হিসেব করা হয়, যদি ঘাসের মধ্যে যদি আমি ধরছি যে 10,000 ক্যালোরি শক্তি রয়েছে ঘাসের মধ্যে ধরছি, তাহলে যখন ফোডিংয়ে যাবে তাহলে সেই ফোডিংয়ের শক্তিটা কত পরিমাণ হবে, 1000, 10% হয়ে যাবে 1000 ক্যালোরি। ব্যাঙে যখন আসবে তখন সেটা হয়ে যাবে 100 ক্যালোরি। সাপে যখন আসবে তখন সেটা হয়ে যাবে 10 ক্যালোরি। যখন ময়ূরে পৌঁছাবে তখন সেটা হবে 1 ক্যালোরি। আর বাঘের কাছে যখন আসবে তখন সেটা হবে 0.1 ক্যালোরি। এইভাবে শক্তিটা কমতে থাকবে। তাহলে যদি বাঘকে যদি যথেষ্ট পরিমাণ শক্তি পেতে হয়, তাহলে তাকে এই পরিমাণ ক্যালোরিটা বেশি পরিমাণে গ্রহণ করতে হবে। তাই পিঁপড়ে, ব্যাঙ এদের যে খাদ্য গ্রহণের পরিমাণ তার থেকে বাঘের খাদ্য গ্রহণের পরিমাণটা অনেকটা বেশি হয়, কারণ তাকে সেই পরিমাণ শক্তির যোগান দিতে হয় নিজের দেহের মধ্যে। তো এটা ছিল হচ্ছে খাদ্য পিরামিড। খাদ্য পিরামিডের ক্ষেত্রে যে সূত্রটা এটা বললাম সেটা হচ্ছে বিজ্ঞানী লিনজেম্যানের, এটাকে বলা হয় লিনজেম্যানের 10% সূত্র। সেটা হচ্ছে কি না, প্রত্যেকের ট্রপিক লেভেল থেকে তার পরবর্তী ট্রপিক লেভেলে শক্তি 10% করে প্রবাহিত হয়। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই খাদ্য খাতক সম্পর্কের মধ্যে কে কে রয়েছে। আমরা একটা যেটা দেখলাম সেটা হচ্ছে প্রথম শ্রেণী উৎপাদক একটা রয়েছে, একটা রয়েছে খাদক। খাদক অর্থাৎ প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, এভাবে সর্বোচ্চ শ্রেণী পর্যন্ত। এখন প্রশ্ন হচ্ছে এগুলো ছাড়া কি আর কিছু আছে? অবশ্যই আছে। উৎপাদক ছাড়া রয়েছে খাদক, এ তো রয়েছে। এই উৎপাদক আর খাদক এই দুটো ছাড়া আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে বিয়োজক। বিয়োজক অর্থাৎ কি, যে পরিমাণ শক্তি যে প্রাণীটা আর কি যে পরিমাণ শক্তি গ্রহণ করলো তার মৃত্যুর পর তাহলে সেই পরিমাণ শক্তিটা তাহলে কী ঘটবে, সেই পরিমাণ শক্তি কি তাহলে নষ্ট হবে? বিয়োজক হচ্ছে এটা নষ্ট করতে দেবে না, বিয়োজক সেই পরিমাণ শক্তিকে আবার পরিবেশে ফেরত দেবে। শক্তির যে নিত্যতা সূত্র সেইটা অনুযায়ী টোটাল যে শক্তি আর কি সেটা অপরিবর্তিত থাকবে। তাই বিয়োজক কী করবে না, ওই শক্তিটাকে পরিবেশে আবার মুক্ত করে দেবে। তো বিয়োজকগুলোর মধ্যে মেইনলি পড়া হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস, এইগুলো। এরা হচ্ছে কোনো প্রাণীর মৃত্যুর পর বা কোনো জীবের মৃত্যুর পর তার দেহের মধ্যে সঞ্চিত যে খাদ্য, সেই খাদ্যটাকে তারা গ্রহণ করে এবং সেখান থেকে শক্তি তারা পরিবেশে মুক্ত করে দেয়। এটা হচ্ছে বিয়োজকের কাজ। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে কার্বন চক্র আর নাইট্রোজেন চক্র। কার্বন চক্র, নাইট্রোজেন চক্র জিনিসটা কি? প্রথম আমরা দেখব কার্বন চক্র। কার্বন চক্র কি না, দিনের আলোতে উদ্ভিদ সূর্যালোক থেকে খাদ্য উৎপাদন করছে সালোক সংশ্লেষ পদ্ধতি দিয়ে। তো সেই ক্ষেত্রে কী করছে, সবুজ উদ্ভিদ রয়েছে, যদিও পেনের কালিটা নীল, সবুজ উদ্ভিদ এখানে রয়েছে। তো সবুজ উদ্ভিদ সূর্যের আলো থেকে সূর্যের আলো পড়ছে এবং পরিবেশ থেকে সবুজ উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে, মুক্ত করছে কি অক্সিজেন। এবং এখানে যে প্রাণী রয়েছে, এখানে মনে করে নিচ্ছে একটা গরু রয়েছে, একটা গরু রয়েছে। গরুটা কি করছে না, গরুটা এই অক্সিজেনটাকে গ্রহণ করছে, কার্বন ডাইঅক্সাইডকে বাতাসে মুক্ত করছে। তাহলে এইভাবে কি করছে, পরিবেশ থেকে উদ্ভিদ তাহলে কী করছে, উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, আর প্রাণীরা কী করছে, সেই অক্সিজেনটাকে নিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে। তাহলে পরিবেশে এইভাবে কার্বন ডাইঅক্সাইড থেকে অক্সিজেন এবং অক্সিজেন থেকে কার্বন ডাইঅক্সাইড এইটার একটা আদান প্রদান ঘটে চলেছে। তো এই যে ব্যাপারটা, এইটাকে বলা হচ্ছে কার্বন চক্র। এছাড়া আর কি দেখা যায় না, যে কোনো জীবের মধ্যে আর কি কার্বন রয়েছে, কারণ যে কোনো প্রাণী যে কোনো উদ্ভিদকে পোড়ালে সেটা কালো হয়ে যায়, মানে তার মধ্যে কার্বন রয়েছে। তো এক্ষেত্রে কী ঘটে না, এই যে খাদ্যটা গ্রহণ করছে আর কি, যে শর্করা জাতীয় খাদ্য যেগুলো গ্রহণ করা হয় তার মধ্যে কিছু পরিমাণ কার্বন রয়েছে। তো এইভাবে আমাদের দেহের মধ্যে সেই কার্বনটা জমা হতে থাকে। শর্করা বিভিন্ন খাদ্য থেকে, শর্করা, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, এই ধরনের যে খাদ্যগুলো আর কি, সেখান থেকে সেই কার্বন আমাদের শরীরের মধ্যে জমা হতে থাকে এবং মৃত্যুর পর সেই কার্বনটা পরিবেশে মুক্ত হয়ে থাকে। এরকম এইভাবে যে কার্বনের যে আদান প্রদান, একবার পরিবেশ থেকে দেহেতে আসা বা দেহ থেকে আবার পরিবেশে যাওয়া, একেই বলা হচ্ছে কার্বন চক্র। আরেকটা হচ্ছে কি না নাইট্রোজেন চক্র। নাইট্রোজেন চক্র কি, নাইট্রোজেন হচ্ছে আমাদের দেহ গঠনের দেহকে গঠন করার একটা অতি প্রয়োজনীয় একটা উপাদান। কারণ প্রোটিন
যেটা আমাদের দেহ গঠনের কাজে লাগে সেটা কিন্তু তার মধ্যে নাইট্রোজেন রয়েছে, কারণ প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, আর অ্যামাইনো অ্যাসিড হচ্ছে নাইট্রোজেন যুক্ত একটা যৌগ।